আজকে যে ঘটনাটি বলবো এটা একটা অভিশপ্ত বটগাছের কাহিনী, যে এই বটগাছ কাটার জন্য একই বংশের ছয়জন মানুষের মৃত্যু হয়েছিল। আজকের ঘটনাটি যিনি আমাদেরকে পাঠিয়েছেন, আমি চেষ্টা করব তার ভাষায় আপনাদেরকে ঘটনাটি শোনাতে। তো শুরু করছি আমাদের কিছু তো আছে এপিসোড 2। আমার নাম রনি। আমাদের গ্রামে খুবই পুরনো একটা বটগাছ আছে, আর বিশাল সাইজের এই বটগাছটির বয়স আনুমানিক কত হবে সেটা কেউ জানে না। বটগাছটা যে জমিতে অবস্থিত সেটা মূলত আফজাল মোল্লা নামক একজন প্রভাবশালী ব্যক্তির। আফজাল মোল্লার বাড়িটা অনেক পুরানো, একেবারে জঙ্গলের মাঝে, আর সেই বটগাছের নিচে দিয়েই যেতে হয় তাদের বাড়িতে। আমাদের গ্রামের অনেকেই সেই বাড়ি যেতে ভয় পায়, কেমন যেন একটা গা ছমছমে অবস্থা হয়ে যায়। বিশেষ করে সেই বটগাছের সামনে গেলে তো আর কোনো কথাই নেই। গ্রামের অনেক মুরব্বীরাই বলেছেন তোমরা এই বটগাছটা কেটে ফেলো, এটা খুব একটা শুভ লক্ষণ না বাড়িতে বটগাছ থাকা। গ্রামের অনেকেই অনেক অস্বাভাবিক কিছু দেখেছে ওই বটগাছের নিচে, কিন্তু আফজাল মোল্লাকে যখন ঘটনাটি বলা হয় তখন আফজাল মোল্লা এটা স্বীকার করে না, কোনোভাবেই সে গাছটা কাটতে চায় না। মূলত আফজাল মোল্লাও জানে সেই গাছে কোনো না কোনো সমস্যা আছে, কিন্তু এরপরও তিনি সেই গাছটি কাটতে পুরোপুরি অনিচ্ছুক। পুরো ঘটনাটি বলার আগে আফজাল মোল্লার পরিবারের ব্যাপারে একটুখানি বলে নেই, যেহেতু মৃত্যুগুলো ঘটেছিল তাদেরই ভেতর থেকেই। আফজাল মোল্লার ছিল মূলত 3 বউ, হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, আর তার ছেলে মেয়ের সংখ্যা ছিল মোট 14 জন। মোট 9 জন ছেলে আর 5 জন মেয়ে। ছেলে মেয়ে সবারই বিয়ে হয়ে গেছে। আফজাল মোল্লা তেমন আর কিছু করতে পারে না, সারাদিন বাড়িতে বসে থাকে। যেহেতু তিনি আর কিছু করে না, সেহেতু ছেলে মেয়েরাই সবকিছু দেখাশোনা করে। একসময় তাদের পরিবারে একটি সমস্যার কারণে অনেক টাকার প্রয়োজন পড়ে, আর আফজাল মোল্লার ছেলেরা তখন চিন্তা করে সে বটগাছটা যে জমিতে আছে সেই জমিটা বিক্রি করবে। আফজাল মোল্লা বলে, দেখো তোমরা যদি জমিটা বিক্রি করতে পারো তাহলে তো ভালোই হয়, কিন্তু যতই খরিদ্দার দেখুক না কেন সেই জমিটা কেউ কিনতে চায় না। সবারই এক কথা, ওই জমিটা অভিশপ্ত শুধুমাত্র ওই বট গাছটার জন্য, আর ওই বট গাছের জন্য সেই জমিটার কেউ দামও দিতে চায় না। তারপর প্রায় 2 বছর চেষ্টা করেও সেই জমিটা তারা বিক্রি করতে পারে না। অবশেষে গ্রামের মুরব্বীরা বলে, তোমরা ওই বট গাছটা কেটে দাও, তাহলে দেখবে আর কোনো সমস্যাই হবে না, জমিরও ভালো দাম পাবে তোমরা। তখন ছেলেমেয়েরা সবাই মিলে আফজাল মোল্লাকে বলে, বাবা এই জমিটা বিক্রি করতে গেলে অবশ্যই বট গাছটা কাটতে হবে। আফজাল মোল্লার যদিও বিষয়টা ভালো লাগেনি, তারপরেও তিনি আর না করেন না। তিনিও বুঝতে পারেন এই বটগাছটার জন্যই তাদের এত বড় একটা জমি কোনোভাবেই বিক্রি করতে পারছেন না তারা। তিনি একজন গাছের ব্যাপারীর সঙ্গে দেখা করেন। প্রায় সবকিছু ঠিকঠাক হয়ে যায়, ব্যাপারীর সঙ্গে সব কথাবার্তা সবকিছু ঠিক করে ফেলেন। কিন্তু তারপরে তিনি সেই ব্যাপারী তার বাড়িতে আসে আর বলে, ভাই আমি এই গাছটি কোনোভাবেই নিতে পারবো না, আমি যে অ্যাডভান্সের টাকাটি আপনাকে দিয়েছিলাম সেই টাকাটা আমাকে ফেরত দেন। আমি এই গাছটি কোনোভাবেই নিতে পারবো না, আর এই গাছটি যদি আমি নেই তাহলে আমার অনেক বড় ক্ষতি হবে। আফজাল মোল্লাও তখন আর বেশি কথা বাড়ায় না, তিনি কিছু না বলেই সেই টাকাগুলো ফেরত দিয়ে দেয়। তারপর সে অনেক ভাবতে থাকে যে আসলেই কি করা যায়। তারপর সে ছেলে মেয়ের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয় যে তারা নিজেরাই লোকজন দিয়ে গাছটা কেটে ফেলবে, কারণ যেহেতু কোনো ব্যাপারই নিতে চাচ্ছে না, তারা আর ব্যাপারীদের দেখাতে চায় না। পরের দিন থেকেই তারা কিছু লোকজন নিয়ে সেই গাছটি কাটা শুরু করে। গাছের ডালপালাগুলো কাটা হচ্ছে। আফজাল মোল্লা নিজে দাঁড়িয়ে থেকেই সবকিছু দেখিয়ে দিচ্ছিল। এত বড় গাছ একদিনে তো কোনোভাবেই সম্ভব না। সেদিন সন্ধ্যা হয়ে যায় আর যে যার মতো বাড়ি ফিরে যায়, আর আফজাল মোল্লা সন্ধ্যার পর খাবার খেতে বসেন। এই গাছটা কাটার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই আফজাল মোল্লার কেন যেন কোনো কিছুই ভালো লাগে না। সে খাবার দাবার শেষ করে শুয়ে পড়ে। সকালবেলা উঠে শোনা যায় তার গোঙানির আওয়াজ। সবাই দৌড়ে ঘরে যায়। ঘরে যেয়ে দেখে আফজাল মোল্লা কোনো কথা বলতে পারছে না, তার মুখ দিয়ে শুধু গোঙানির আওয়াজ আসছে। তৎক্ষণাৎ তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। 2-3 দিন চলে যায়, কিন্তু তার ভেতর কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। ডক্টররাও কোনো রোগ ধরতে পারে না। এরপর আর কি, তাকে কিছুদিন পরে বাড়িতে আনা হয়। সে মোটামুটি হাঁটা চলা করতে পারে, কিন্তু কোনো কথা বলতে পারে না। অনেক কবিরাজ হুজুর দেখানো হয়, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয় না। এভাবে চলে যায় বেশ কিছুদিন। ইতিমধ্যে পুরো গাছটি কাটা হয়ে যায়। গাছের গুঁড়িগুলো একের পর এক সাজিয়ে রাখা হয় উঁচু মাচা করে। পরের দিন এসে কাঠগুলো নিয়ে যাওয়ার কথা। আফজাল মোল্লা মাগরিবের আজানের একটু আগে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে দেখতে যায় সে কাঠগুলো ঠিকঠাক আছে কিনা। হঠাৎ করে চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যায়, আর বাড়ির সবাই দৌড়ে আসে। তারা দেখতে পায় আফজাল মোল্লার গায়ের ওপর বড় বড় গাছের গুঁড়ি পড়ে আছে। তারা তৎক্ষণাৎ তাকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু হসপিটালে যাওয়ার পরে জানা যায় সে নাকি হসপিটালে আসার আগেই মারা গেছে। পুরো বাড়িতে একটা শোকের ছায়া পড়ে যায়। আফজাল মোল্লার ইচ্ছা ছিল তাদের পরিবারের জন্য নতুন করে আলাদা একটা কবরস্থান করবে,
সেজন্য তার ছেলেমেয়েরা সিদ্ধান্ত নেয় যে তাকে ওই বটগাছের যে জমিটা সেখানেই কবর দেওয়া হবে। এটা হবে তাদের নতুন কবরস্থান। এই ঘটনার পর বেশ কিছুদিন কেটে যায়। এরপর তেমন কিছু আর অস্বাভাবিক ঘটে না। প্রায় মাসখানেক পর আফজাল মোল্লার যে পঞ্চম ছেলেটি ছিল সে অস্বাভাবিকভাবে সেই একই জায়গায় মারা যায়। একটা সুস্থ স্বাভাবিক ছেলে কিভাবে এভাবে হঠাৎ মারা গেল এটা কেউই বুঝে উঠতে পারে না। এই ঘটনা তখন পুরো গ্রামের মানুষের মুখে মুখে। মাত্র কয়েকদিনের ব্যবধানেই দুইটি মৃত্যু, তাও আবার একই বাড়িতে। এবার যেন সবার কাছে পরিষ্কার হয়ে যায় যে ওই বটগাছটা আসলেই অভিশপ্ত। গ্রামের মানুষ বলা বলি করতে শুরু করে যে এই বটগাছটা কাটার কারণেই নাকি তাদের বাড়িতে এই মৃত্যু লীলা শুরু হয়েছে। গ্রামের মানুষ, বাড়ির সবাই, প্রত্যেকেই আতঙ্কের ভেতর থাকে। এভাবে 2 মাস পার হয়ে যায়। হঠাৎ একদিন সন্ধ্যায় আফজাল মোল্লার প্রথম স্ত্রীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারা সব আত্মীয় স্বজনদের বাড়িতে, পুরো গ্রাম খুঁজে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। পুরো রাত তারা সবাই দুশ্চিন্তা করতে থাকে। সকালবেলা আফজাল মোল্লার দ্বিতীয় স্ত্রী পুকুরঘাটে গোসল করতে যায়। খেয়াল করে তার পায়ে কি যেন একটা বাঁধলো। সে হাত দিয়ে টেনে উঠাতে দেখে আফজাল মোল্লার প্রথম বউ। তখন সে চিৎকার দিয়ে সেখানে জ্ঞান হারায়। তারপর বাড়ির সবাই চিৎকার শুনে এসে দেখে তাদের মেঝো মা অচেতন অবস্থায় পড়ে আছে। জ্ঞান ফেরানোর পর সে বলে সে বড় আপার লাশ পানিতে দেখেছে। সবাই তো অবাক। তারপর 2-1 নেমে পড়ে আর সেই লাশটিকে উদ্ধার করে আনে। দাফন কাফন শেষ করে সবাই বাড়িতে চলে আসে। কারো মুখে তেমন কোনো কথা নেই। কে কি বলবে আসলে কিছুই বুঝতে পারছে না। 3 মানুষের লাশ মাত্র কয়েক মাসের ব্যবধানে। তারা সবাই যেন স্তম্ভিত হয়ে যায়। কি জানি কোন অশুভ শক্তির নজর পড়েছে এই বাড়ির উপর। সেদিনের মতো রাতটা পার হয়। পরের দিন সকালবেলা ছোট ছেলেটা মেজমাকে ডাকতে চায়। সে যে দেখে মেজমা মেঝেতে পড়ে আছে। মেজমাকে হসপিটালে নেওয়ার পর জানা যায় সে স্ট্রোক করেছে। তার পুরো শরীর প্যারালাইজড হয়ে যায়। কিছুদিন হসপিটালে থাকার পর তাকেও বাড়িতে আনা হয়। মেজমা এখন আর হাঁটাচলা করতে পারে না। সারাদিন বিছানাতে শুয়ে থাকে। কেবল আস্তে আস্তে একটু কথা বলতে পারে। একদিন একজন খাবার দিতে যেয়ে দেখে মেজমা উপরের দিকে তাকিয়ে বিড়বিড় করে কার সাথে যেন কথা বলছে। মেজমাকে যখন জিজ্ঞাসা করা হয় তুমি কার সাথে কথা বলছো, সে বলে ওই তো সামনে দেখো না। এই বলে মেজমা জোরে কাঁদতে থাকে আর বলতে থাকে আমি আর বাঁচবো না। এই বাড়ির কেউ আর বাঁচবে না, সব শেষ হয়ে যাবে। এই বংশ নির্বংশ হয়ে যাবে। ওই গাছ আমার সোনার সংসার শেষ করে দিল। এই বলে মেজমা অঝরে কাঁদতে থাকে। পুরো গ্রামের লোকজন তখন বলা বলি করে আসলে ওই গাছটি কাটার পর থেকেই নাকি তাদের এমন অবস্থা হয়েছে। তাদের বাড়ির আশেপাশেও কেউ যেতে চায় না। এমনকি বটগাছের পাশ দিয়ে যে রাস্তাটা ছিল সেই রাস্তা দিয়েও কেউ যাতায়াত করে না। ওখান দিয়ে দিনের বেলাও কোনো মানুষ যেতে পারে না। অনেকে তো বলা বলি করে সেখানে কান্নার আওয়াজও শোনা যায়। অনেকেই নাকি অস্বাভাবিক কিছু দেখেছে। এদিকে মেজমার অবস্থা দিনকে দিন অবনতির দিকে যাচ্ছে। বেশ 15 দিন পরে মেজমাও মারা যায়। মৃত্যুর কয়েকদিন পর আফজাল মোল্লার নাতি কবর জিয়ারত করতে আসে। তার বয়স ছিল মাত্র 10 বছর। ছেলেটি মাদ্রাসায় পড়তো। কবর জিয়ারত করে ছেলেটি বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু সমস্যাটা শুরু হয় সন্ধ্যার পর। সন্ধ্যার পর থেকেই ছেলেটি হঠাৎ করে পাগলামি শুরু করে। কখনো জোরে জোরে হাসতে থাকে তো কখনো জোরে জোরে কাঁদতে থাকে। কাউকে ধরে মারতে থাকে, আবার কাউকে গালাগাল করতে থাকে। এমন তো ছিল না ছেলেটা। সবাই অবাক হয়ে যায়। ডাক্তার, কবিরাজ অনেক ঝাড়ফুঁক করানো হয়, কোনো কিছুতেই কোনো উন্নতি দেখা যায় না। ছোট্ট বাচ্চাটি কয়েকদিনের ব্যবধানে বদ্ধ উন্মাদ হয়ে যায়। ভাবা যায় এমন একটা মাসুম বাচ্চার এমন একটা পরিণতি। এর কিছুদিন পর আফজাল মিয়ার নাতিটিও মারা যায়। এবার আর এই বাড়িতে কেউ থাকতে চায় না। সবার মনেই একটা ভয় ঢুকে গেছে। সবারই ধারণা এই বাড়িতে থাকলে মৃত্যু হবেই। তাদের মনে কোথাও যেন সেই বটগাছটা কাটার জন্য একটা ভয় কাজ করতে শুরু করে। তারা বাড়িতে একটা মিলাদের ব্যবস্থা করে। এর মধ্যে অবশ্য পুরো বাড়িতে একটা ভাঙন ধরে গেছে। একটা হাসি খুশি পরিবারের 5 জন মানুষের মৃত্যু হয়ে গেল মাত্র কয়েক মাসের ব্যবধানে। এর মধ্যে বাড়ির মেজো ছেলে আর সেজো ছেলে তাদের বউ বাচ্চা নিয়ে বাড়ি থেকে চলে যায়। তাদের ধারণা ছিল এই বাড়িতে থাকলে তাদের কোনো না কোনো ক্ষতি হবেই। কিছুদিন পর বড় ছেলে স্বপ্ন দেখে যে তার বাবা এসে তাকে বলছে বাবা ওই বটগাছটার ওইখানে আরো একটা বটগাছ লাগাও, নয়তো আমার বংশের কেউ বাঁচবে না। আমি অনেক বড় ভুল করেছি তাদের বসবাস করা বটগাছটা কেটে। তারা আমার বংশ নির্বংশ করে ফেলবে।
এই স্বপ্ন দেখে হঠাৎ করে বড় ছেলের ঘুম ভেঙে যায়। সে ভয় পেয়ে পরের দিনই সবাইকে ডেকে সবকিছু খুলে বলে, কিন্তু তাদের কথা এই অভিশপ্ত বটগাছ কাটার পরেই এতগুলো মানুষ মারা গেল। সেখানে আরও একটা বটগাছ কিভাবে লাগাবো যদি সেই বটগাছেও কোনো ঝামেলা হয়? তবে খুব একটা বেশি গুরুত্ব তারা কেউ আর দেয় না। এই ঘটনার 2 দিন পর বড় ছেলেটা হঠাৎ করে রক্ত বমি করতে শুরু করে। বমি করতে করতে সে সেইখানেই মারা যায়। তার মৃত্যুর পর সবাই তার স্বপ্নের কথাটা চিন্তা করতে থাকে। বড় ছেলেটা মারা যাওয়ার পরে সবাই তো আরও বেশি ভয় পেয়ে যায়। এরপর একজন হুজুরকে ডেকে আনা হয়। তিনি স্বপ্নের কথা শুনে আর তাদের পুরো পরিবারের কথা শুনে বলেন যে তোমরা ওইখানে একটা বটগাছ লাগিয়ে দাও, দেখবে তারপরে আর কোনো সমস্যাই হবে না, আল্লাহ ভরসা। এর পরের দিনই তারা একটা বটগাছ এনে সেই একই স্থানে লাগিয়ে দেয়। এরপর অবশ্য তাদের বাড়িতে এরকম অস্বাভাবিক মৃত্যু আর হয়নি। তবে ওই যে একই বছরে 6 জন মানুষের মৃত্যু এখনো পর্যন্ত গ্রামের প্রতিটা মানুষের মুখে মুখে, তাও আবার এমন অস্বাভাবিক মৃত্যু। তবে হ্যাঁ, সেই জায়গা দিয়ে এখন আর কেউ যাতায়াত করে না। এখনো পর্যন্ত সেই জায়গায় গেলে মানুষ কান্নার আওয়াজ শুনে। সাদা কাপড় পরিহিত নাকি অনেককেই দেখেছে, জানি না এটা কতটুকু সত্য। তবে এখনো মানুষ ওই জায়গাটাকে প্রচণ্ড রকম ভয় পায়। তবে গ্রামের মানুষের কথা যে একেবারেই ভুল এইটা মেনে নেওয়া যায় না, কারণ গ্রামের অনেকের সঙ্গেই ওইখানে অস্বাভাবিক ঘটনা ঘটেছে। যেমন একবার একজন মানুষ ওইখানে গাছ থেকে পড়ে যায় আর তার কথা অনুযায়ী তাকে নাকি কেউ একজন ফেলে দিয়েছিল। হয়তোবা সেখানে এখনো অস্বাভাবিক কিছু আছে, হয়তোবা সেই আগের ঘটনাগুলোর প্রভাব এখনো পড়ছে, হয়তোবা নেই। কিন্তু 6টি মৃত্যু এটা কিভাবে অস্বীকার করা যায়? সেটা তো সত্যিই ছিল, তাই না? আমাদের চারপাশে মাঝে মাঝে এমন এমন কিছু ঘটনা ঘটে যেগুলো অবিশ্বাস্য মনে হলেও আপনি অবিশ্বাস করতে পারবেন না, কারণ চোখের সামনে যা কিছু দেখবেন সেটা আপনি কিভাবে অস্বীকার করবেন? কিছু ঘটনার আসলেই কোনো ব্যাখ্যা হয় না, আর কিছু রহস্য আজীবন রহস্যই থেকে যায়। তো শেষ করছি আজকের কাহিনী। আর আমার গল্প বলা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনাদের কেমন লাগছে। এটা যেহেতু একটা নতুন চ্যানেল আর আমি নতুন নতুন গল্প বলতেছি, তো ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।